আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। তবে আজকের এই পর্বে আমি একটা বোর্ড প্রশ্ন, সিলেট বোর্ড 2024-এর বহু নির্বাচনী অংশ নিয়ে আলোচনা করব। এখানকার প্রথম প্রশ্নে বলা হয়েছে যে দুইটি সংখ্যার অনুপাত 3:2 এবং এদের লসাগু 42 হলে সংখ্যা দুইটির গসাগু কত। তো দুইটা সংখ্যার অনুপাত 3:2 দেয়া আছে। আমরা ধরে নিতে পারি একটা সংখ্যা যদি 3x হয়, অন্যটা হবে 2x, কারণ অনুপাতের রাশিগুলোকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে প্রকৃত সংখ্যাটা পাওয়া যায়। তো সেই নির্দিষ্ট একটা সংখ্যা x ধরে নেওয়া হচ্ছে। এখন এই 3x আর 2x যদি আমরা লসাগু করি, 3 আর 2 এর লসাগু হয় 6, আর x আর x এর লসাগু xই হয়, তার মানে লসাগু হলো 6x। কিন্তু প্রশ্নে লসাগু 42 দেয়া আছে, তার মানে আমরা লিখতে পারি যে 6x = 42। এখান থেকে x এর মান যদি বের করি, 6 ওপাশে গিয়ে ভাগ হয়ে হবে 6 7 42, x এর মান হচ্ছে 7। এখন এই যে 3x আর 2x এর লসাগু, 3 আর 2 এর লসাগু 1 হয়, x আর x এর লসাগু xই হয়। তো তার মানে 1x অর্থাৎ x হয় হচ্ছে গসাগুর কথা বলছিলাম। 3x আর 2x এর গসাগু হচ্ছে x। তো যেহেতু x এর মান 7, তার মানে এদের গসাগু হলো 7। তো প্রশ্নে গসাগুই বের করতে বলেছে। 2 নম্বর প্রশ্নে x + y এর মান √8 আর x - y এর মান √5 দেয়া আছে। তারপর এখানে তিনটা অপশন দেয়া আছে। তো এই x + y এর মান আর x - y এর মান এখানে লিখে নিলাম। প্রথম যে অপশনটা, সেখানে x y এর মানের কথা বলেছে। x y এর সূত্র আমরা জানি, a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। তারপর এখানে x + y, x - y এর মান যদি বসিয়ে দেই, বাকিটুকু হিসাব √8 স্কয়ার করলে 8 হয়, নিচে 2 স্কয়ার করলে 4, সব মিলে 8 কে 4 দিয়ে ভাগ করলে 2 হবে। এখানে 5 কে 4 দিয়ে ভাগ, তারপর লসাগু নিয়ে যদি এটা বিয়োগ করা হয় তাহলে 3/4 হবে। তো সেটা 1 নম্বর অপশনের সাথে মিলে যায়। তারপর 2 নম্বর অপশনে x² + y² এর মান দেয়া আছে। x² + y² আমরা এরকম একটা সূত্র জানি, অনুসিদ্ধান্ত a + b হোল স্কয়ার মাইনাস 2ab। a + b অর্থাৎ x + y এর মান হচ্ছে √8 দেয়া আছে। তারপরে যে সূত্রের স্কয়ার মাইনাস 2 ইনটু xy এর মান আমরা এই যে 1 নম্বর অপশনে পেয়েছি 3/4, সেটা যেহেতু সঠিক মান, তাহলে সেই মানটা ব্যবহার করতেই পারি। তাহলে হয় কি, এখানে 2 আর 4 কেটে 3/2 হবে, আর √8 স্কয়ার করলে হচ্ছে 8। তারপর এটা লসাগু নিয়ে যদি বিয়োগ করি, ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো, তাহলে হবে হচ্ছে 13/2। তাহলে 2 নম্বর অপশনটাও মিলে যায়। আর 3 নম্বর অপশনে আছে x² - y² এর মান। সূত্রানুসারে x² - y² হচ্ছে x + y * x - y, a + b * a - b। আর এগুলোর মান দেয়া আছে উদ্দীপকে। মান বসিয়ে আমরা যদি গুণ করে দেই, দুইটার উপরে যেহেতু √ওভার আছে, √ওভার দিয়ে ভেতরে 8 আর 5 গুণ করে দিলে 5 × 8 = 40। তো সেটা 3 নম্বর অপশনের সাথে মিলে যায়, অর্থাৎ এখানকার 1 2 3 তিনটা অপশনই সঠিক। 3 নম্বর প্রশ্নে আছে যে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে এর পরিবৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত। তো এটার ত্রিভুজের যে বাহুগুলোর দৈর্ঘ্য দেয়া আছে, এটার দৈর্ঘ্য দেখে আসলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তারপরে একটু হিসাব করে এখানে দেখতে পারি, ছোট বাহু দুইটা এখানে 3 আর 4, সেই দুইটার বর্গ করে যদি যোগ করা হয় তাহলে 25 পাওয়া যায়। আর বড় বাহু, সেটার বর্গ করলেও 25 হয়। তার মানে হচ্ছে এই যে এই দুইটা বাহুর বর্গের যোগফল এই বাহুর বর্গের সমান, অর্থাৎ বড় বাহুটা যদি এটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে বড় বাহুটা অতিভুজ হবে, অতিভুজের সমান। তো তার মানে যেহেতু সমান হয়ে যাচ্ছে, তো তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হয় অতিভুজের উপর, অতিভুজের ঠিক মধ্যবিন্দুটাই হয় হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র। তো অপশন এখানে অতিভুজের উপর লেখা আছে, আমরা সেটাই সঠিক উত্তর হিসাবে দাগাবো। এরপর 4 নম্বর প্রশ্নে আছে যে √5/80 কোন ধরনের সংখ্যা। এটাকে যদি আমরা একটু কেটে ছোট করি, 5 16 80 হয় 1/16। 1 এর রুট করলে 1 আর 16 এর রুট করলে হয় 4। তো যেহেতু এটাকে p/q আকারে লেখা যায়, অর্থাৎ পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায়, তো তাহলে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। তারপর 5 নম্বর প্রশ্নে আছে যে একটা ক্রমিক সমানুপাতির প্রান্তীয় রাশি দুইটা 4 এবং 16 হলে এর মধ্য সমানুপাতি কত। তো মধ্য সমানুপাতি বের করার একটা সূত্র জানি, মধ্য সমানুপাতির বর্গ করলে প্রান্তীয় রাশি দুইটার গুণফলের সমান হয়।
তো এখানে প্রান্তীয় রাশি দুইটা দেওয়া আছে হলো 4 আর 16। আমরা মধ্য সমানুপাতি সেটাকে x ধরে নিচ্ছি, তাহলে x এর বর্গ 4 আর 16 এর গুণফলের সমান। স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে যদি রুট করে দেই, 4 × 64, 64 রুট করলে হয় 8। তার মানে মধ্য সমানুপাতি যেটা বের করতে বলেছে সেটা হলো 8। তারপরে 6 নম্বর প্রশ্নে পরিসংখ্যানের অঙ্ক, সেখানে একটা উদ্দীপক একটা সারণী দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা বিশিষ্ট মধ্যক শ্রেণী কোনটি সেটা নির্ণয় করতে বলেছে। এখানে যে সারণীটা দেওয়া আছে সেটা আমি একটু সংক্ষেপে একটু মডিফাই করে নিয়েছি। এখানে গণসংখ্যা দেওয়া আছে, শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, শ্রেণী ব্যাপ্তিটা লিখি নাই, তোমরা প্রশ্নে দেখবে। ক্রমজয়িত গণসংখ্যা নির্ণয় করেছি। ক্রমজয়িত গণসংখ্যা, যে গণসংখ্যাগুলো পর্যায়ক্রমে যোগ করলেই ক্রমজয়িত গণসংখ্যা পাওয়া যায়। প্রথম শ্রেণীর গণসংখ্যা ক্রমজয়িত গণসংখ্যা সেম। তারপরে এই যে 4 আর 18 যোগ করে 22, 22-এর সাথে আবার এই যে 22 যোগ করে 44, তার সাথে আবার 18 যদি যোগ করি তাহলে হয় 62। তো 62 তাহলে n এর মান হবে, অর্থাৎ মোট গণসংখ্যা, এই ক্রমজয়িত গণসংখ্যার যে শেষের সংখ্যাটা সেটাই মোট গণসংখ্যার সমান হয়। তো n/2, 62/2 31। তো এটা মাঝখানের পদ, মানে মাঝখানের পদ হচ্ছে 31 নম্বর পদটা। তো 31 নম্বর পদটা হচ্ছে মধ্য। এই যে ক্রমজয়িত গণসংখ্যা থেকে দেখা যাচ্ছে এখানে 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে এই শ্রেণীতে, 4-এর পর থেকে 22 পর্যন্ত এখানে, আর 23 থেকে 44 পর্যন্ত হচ্ছে এই শ্রেণীতে। তো সেখানেই তাহলে 31 নম্বর পদটা অবস্থিত, অর্থাৎ এই যে 1 2 3, অর্থাৎ তৃতীয় যে শ্রেণী, প্রশ্নে দেখো তৃতীয় শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 51 থেকে 60। তো তাহলে এটাই হচ্ছে মধ্যক শ্রেণী। এই যে মধ্যক শ্রেণী 51 to 60। 7 নম্বর প্রশ্নে প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে। প্রচুরক সূত্র জানি আমরা, L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। L মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। ওই যে যেই শ্রেণীটা মধ্যক শ্রেণী ছিল সেখানেই সবচেয়ে বেশি গণসংখ্যা আছে, তার মানে এটাই প্রচুরক শ্রেণী, আর এই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 51। F1 মানে প্রচুরক শ্রেণী আর তার আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, সেটা 4 হয়। আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণী আর তার পরের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, সেটাও 4 হয়। তো F1 F2 এর মান বসালাম, আর H মানে হলো এখানে শ্রেণী ব্যবধান 10 হয়। এখানে 51 থেকে যেমন 60, সেখানে 10 ব্যবধান আছে। তো মানগুলো বসিয়ে যদি আমরা হিসাব করে দিই, প্রচুরকের মান পাবো 56। 8 নম্বর প্রশ্নে x = √6, y = √3 দেয়া আছে, আর x - y হোল স্কয়ার প্লাস 2xy এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এই যে মানগুলো দিয়েছে সেগুলো লিখে নিলাম। তারপর এই প্রদত্ত রাশি, এটাকে যদি আমরা a - b হোল স্কয়ার সূত্র দিয়ে ভাঙি, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, মাইনাস 2abটা সাধারণত আমরা মাঝখানে লিখি, এখানে আমি একটু সাজিয়ে লিখেছি যেহেতু মানে পরবর্তীতে যে এটা প্লাস 2xy, যে এই 2xy এর সাথে এটা কাটা যাবে, তার কারণে এই 2xy মাইনাস 2xy এটাকে পরে লিখেছি। আর x স্কয়ার y স্কয়ার, x আর y এর যে মান দেওয়া আছে সেই মান যদি বসিয়ে হিসাব করি, স্কয়ার আছে, স্কয়ার হবে এখানে, স্কয়ার রুট কেটে 6 আর 3 9। 8 নম্বর উত্তর হলো। এরপর 9 নম্বর প্রশ্নে f of x = x⁴ minus 7x³ minus 5 দেয়া আছে, আর f of -1 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। খুব সহজ একটা প্রশ্ন। f of x এর মান হচ্ছে এটা, সেখান থেকে f of -1 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। x গুলোকে -1 দিয়ে যদি আমরা রিপ্লেস করে দিই, তারপর হিসাব করলেই এটার আনসার পেয়ে যাব, সেটা হলো 3। 10 নম্বর প্রশ্ন, a plus b = √3 আর a minus b = 1 হলে 4ab এর মান কত? a plus b আর a minus b এর মান দেয়া আছে, 4ab এর মান নির্ণয় করতে হবে। সূত্র জানি আমরা 4ab, a plus b হোল স্কয়ার মাইনাস a minus b হোল স্কয়ার। তারপর এগুলোর মান যদি বসিয়ে দিই, √3 স্কয়ার করলে 3 হবে, আর 1 স্কয়ার করলে 1, 3 থেকে 1 মাইনাস করলে হয় 2। 11 নম্বর প্রশ্নে আছে যে q = 1a হলে পাওয়ার অফ q, অর্থাৎ q সেটের পাওয়ার সেট কত? তো q সেট 1a পাওয়ার সেট, আমরা জানি যে একটা সেটের যতগুলো উপসেট হয় সবগুলো সেট নিয়ে যদি একটা বৃহত্তর সেট গঠন করা হয় তাহলে সেটাই হচ্ছে তার পাওয়ার সেট বা শক্তি সেট। তো এখানে শুধু 1 নিয়ে একটা উপসেট হয়, শুধু a নিয়ে একটা উপসেট হয়, আবার ও নিজের একটা উপসেট 1a, আর সব সেটেরই ফাঁকা সেট একটা উপসেট। তাহলে এটাই হচ্ছে পাওয়ার অফ q এর মান। 11 নম্বরের পর 12 নম্বর প্রশ্নে 64/65 x = 16 এরকম একটা সমীকরণ দেওয়া আছে, x এর মান নির্ণয় করতে হবে।
তো এটা প্রশ্নে আসলে একটু ভুল আছে, এটা 65টা 64 হবে। কারণ হচ্ছে কি যে এই 16টাকে যদি আমরা এই পাশে এনে ভাগ করি 65 এটাকে ডান পাশে নিয়ে লিখতে পারি। 64 আর 16 যদি ভাগ করি তাহলে 4 হবে, 4 ষোলং 64। 4কে আমরা 64 এর উপর 1/3 পাওয়ার দিয়ে লিখতে পারি। 1/3 পাওয়ার মানে হচ্ছে কিউব রুট। 64 এর কিউব রুট করলে 4 হয়, তো এই কারণে 4কে 1/3 লিখতে পারি। এখন ডান পাশে এটা 65 না হয়ে যদি 64 হয়, তার উপরে এক্স পাওয়ার আছে, দুই পাশ থেকে 64 পাওয়ার অর্থাৎ ভিত্তি বাদ দিয়ে আমরা এক্স এর মান পাবো হচ্ছে 1/3। তো অপশনে 1/3 আছে, আমি এটার আনসার দেখেছি, সেটা 1/3 দেয়া আছে, কিন্তু এখানে 65 হলে তো আর সেটা হয় না, সেটা সমাধান করা যায় না। তো তার কারণে এটাই যে 65 যেটা দেয়া আছে প্রশ্নে, সেটা 64 হবে আসলে। 13 নম্বর প্রশ্নে একটা সূচকীয় ভগ্নাংশ দেয়া আছে, রাশি দেয়া আছে, সেটার মান নির্ণয় করতে হবে। রাশিটা এখানে লিখে নেওয়া হয়েছে। এখানে 3x+1, এটাকে যদি আমরা ভাঙি একটু, তাহলে 3x ইন্টু 3 এইভাবে করে লেখা যায়। 3 এর উপরে 1 পাওয়ার তো দেওয়ার প্রয়োজন নাই। তারপরে বাকি যা কিছু ছিল সেটা এরকমই থাকলো। এখন এই যে 5 আর এই পাশের এই যে 3 গুণ করে দিলে 3 5 15 হয়, 15 ইন্টু 3x। খেয়াল রাখবে একটু, এই যে 15, 5, 3 এগুলোর সাথে কিন্তু মাঝখানে যে 3x সেটা গুণ করা যাবে না, কারণ এটা পাওয়ারওয়ালা সংখ্যা, এগুলোর উপরে তো x পাওয়ার নাই। যদি একই রকম পাওয়ার থাকতো তাহলে সেটা আমরা গুণ করে ওই সেম পাওয়ারটা দিতে পারতাম। যেহেতু পাওয়ার নেই, 15 পাওয়ার ছাড়া যে 3 আর 5 সেটা গুণ করে আমরা 15 লিখলাম, তার সাথে 3x এটা গুণ অবস্থায় থাকলো। তারপরে যে 14 ইন্টু 3x, 15টা 3x থেকে 14টা 3x মাইনাস করলে একটা 3x থাকবে, আর নিচে হলো 3x ভাগ করলে সেম জিনিস, ভাগ করলে হচ্ছে 1। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা মানে যেটাকে p/q আকারের ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় না। তো এখানে ক নম্বর অপশন যেটা আছে 0.53, 5 আর 3 এর উপর পৌনপুনিক আছে, এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, দশমিক আর পৌনপুনিক বাদ দিয়ে 53, এখানে কিছু মাইনাস করতে হবে না, কারণ পৌনপুনিকের অঙ্ক বাদ দিলে আর কোনো অঙ্ক নাই। নিচে যে কয়টা অঙ্কের উপর পৌনপুনিক সে কয়টা নয়, তাহলে 53/99 এটা p/q আকারে একটা ভগ্নাংশ, তার মানে এটা মূলদ সংখ্যা। 0.80 এটাকে আমরা 80/100 অথবা 8/10 লিখতে পারি, অর্থাৎ পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লিখতে পারি, তো এটাও মূলদ সংখ্যা। তারপর গ নম্বর অপশনে 8 এর উপরে রুট আছে, সেটা 8 এর রুট করলে 2 রুট হয়, 2√2 হয়। তো এখানকার যে √2 এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, কারণ এটাকে p/q আকারে প্রকাশ করা সম্ভব না। যে সমস্ত সংখ্যার বর্গমূল করলে পূর্ণ সংখ্যা হয় না, সেগুলোর বর্গমূল সংখ্যাটাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তো এই √2 অমূলদ হওয়ার কারণে 2√2 বা এই √8 এটা একটা অমূলদ সংখ্যা হয়ে যায়। তাহলে এখানকার গ নম্বর অপশনটাই সঠিক। তারপরে ঘ নম্বর যদি আমরা দেখতে চাই একটু হিসাব করে, √9 দেয়া আছে, 9 এর রুট করলে 3 হয়, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা, আর যে কোনো পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। তো তাহলে 14 নম্বরে গ নম্বর অপশনটাই সঠিক উত্তর। 15 নম্বরে pn চাপের দৈর্ঘ্য নির্ণয় করার কথা বলা হয়েছে। একটা চিত্র দেয়া আছে বৃত্তের, এই যে চিত্রটা হচ্ছে এরকম, এই pn একটা চাপের মান দেয়া আছে, এই চাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করে, আর উদ্দীপকে দেয়া আছে mn হচ্ছে 6, mn মানে হচ্ছে বৃত্তটার ব্যাস। তো ব্যাস যদি 6 হয়, ব্যাসার্ধ হবে 3। pn এর মান বের করতে হবে। চাপের দৈর্ঘ্য, চাপ s দিয়ে প্রকাশ করা হয়, আমরা সূত্র জানি, s = πr/180। তো পাই এর মান বসানো হলো, আর হচ্ছে 3 ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক, আর থিটার মান 60 ডিগ্রি, এই যে 60, তারপর নিচে হচ্ছে সূত্রে 180। তারপর এটা যদি হিসাব করা হয় তাহলে দেখো খুব সহজ একটা হিসাব, এই 3 আর 60 গুণ করলে 180 হয়, 180 সাথে 180 কাটা, তাহলে এই যে পায়ের যে মান আছে সেটাই থাকে। তো তাহলে 15 নম্বর অপশনের অপশন নিচে ক নম্বর অপশনটা 3.14 দেয়া আছে, 2 ঘর দেয়া আছে দশমিকের পর, সেটাই সঠিক উত্তর। তারপর 16 নম্বর প্রশ্নে বলেছে বৃত্তকলা PON এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। PON এই যে বৃত্তকলাটা, এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো বৃত্তকলার ক্ষেত্রফল সূত্র জানি আমরা যে θ/360 ইন্টু πr²। এখানে থিটা হচ্ছে 60 ডিগ্রি, পাই এর মান 3.1416, আর আর হচ্ছে ব্যাসার্ধ 3।
তো তার উপর স্কোয়ার আছে। এটা যদি হিসাব করা হয় তাহলে 4.7124 হয়। তো এখানে অপশনে দশমিকের পর 2 ঘর দেয়া আছে, তাহলে 4.71 হচ্ছে সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্নটা ত্রিকোণমিতি থেকে 1/sin θ √cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত। তো এই যে প্রশ্ন হচ্ছে এটা, এখানে দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, এটা তো একটা সূত্রে পড়ে, সূত্রানুসারে এটা ইকুয়াল টু 1, আর 1 এর রুট করলে 1ই হয়। তো তাহলে এখানে আর 1 তো লেখার প্রয়োজন নেই, কারণ সামনে 1/sin θ গুণ অবস্থায় আছে। 1/sin θ মানে হচ্ছে cosec থিটা, অপশনে cosec থিটাই দেয়া আছে। তো এটা 17 নম্বর প্রশ্নের আনসার। 18 নম্বর প্রশ্ন, 0.533 এর উপর পৌনঃপুনিক আছে, সেই ভগ্নাংশটা সাধারণ ভগ্নাংশ কোনটা বের করতে বলেছে। তো এরকম পৌনঃপুনিক যুক্ত সংখ্যা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম আগে বহুবার বলেছি আমি আগের ভিডিওগুলোতে। দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে যে সংখ্যাটা পাওয়া যায়, সেখান থেকে পৌনঃপুনিকের অঙ্ক ব্যতীত বাকি অঙ্কগুলো এখান থেকে মাইনাস করতে হবে। আর নিচে যে কয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক সে কয়টা 9, দশমিকের পর যে কয়টা অনাবৃত্ত অঙ্ক অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া সে কয়টা 0। তো এটা হিসাব করলে 48/90 হয়। এটাকে কেটে আমরা 6 দিয়ে ভাগ করে 8/15 লিখতে পারি, কিন্তু অপশন এইভাবে দেয়া নাই। অপশন আছে হচ্ছে এখানে 24/45। এটাকে যদি 2 দিয়ে কাটাকাটি করা হয়, 2 দিয়ে কেটে ছোট করা হয়, তাহলে 24/45 হয়। তো এটাই অপশনে দেয়া আছে, ঘ নম্বর অপশনে। 19 নম্বর বলা হয়েছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 3x এর সমাধান সেট কোনটা। x স্কয়ার ইজ ইকুয়াল টু 3x, তো এখানে আপাত দৃষ্টিতে মানে খুব সহজে প্রথমে এই সমীকরণটা দেখে প্রথমেই যেটা মনে হয়, দুই পাশে x দিয়ে ভাগ করে দিলেই x এর একটা মান পেয়ে যাব। কিন্তু একটা মান পেলে হবে না, এটা যেহেতু x স্কয়ার দ্বিঘাত সমীকরণ, একটা x এর পাওয়ার হচ্ছে 2, তো দ্বিঘাত সমীকরণে দুইটা মান হয়, তো দুইটা মানই এখানে বের করতে হবে। তো সেটা করব কি, যে 3x টা এই পাশে এনে বিয়োগ করলাম, তারপর যদি x কমন নেওয়া হয় x - 3 থাকে। দুইটা রাশির গুণফল শূন্য হলে প্রত্যেকটাই শূন্য হতে পারে, x = 0 অথবা x - 3 = 0। এখান থেকে পাই হচ্ছে x = 3, অর্থাৎ x এর মান 0 আর 3। তো এই 0 আর 3 নিয়ে যে অপশনটা আছে সেটাই হচ্ছে 19 নম্বরের সমাধান সেট। 20 নম্বর প্রশ্নে একটা সিলিন্ডারের উচ্চতার কথা বলা হয়েছে 4 সেন্টিমিটার আর ভূমির ব্যাস হলো 4 সেন্টিমিটার। তারপর এখানে তিনটা অপশন দেয়া আছে। উচ্চতা যেটাকে আমরা h দিয়ে প্রকাশ করি সেটা 4 সেন্টিমিটার বলা হয়েছে। ভূমির ব্যাস দেয়া আছে 4, তো ব্যাসার্ধ হলো 4 এর অর্ধেক 2 সেন্টিমিটার। 1 নম্বর অপশনে এর বক্রতলের ক্ষেত্রফলের কথা বলা হয়েছে। বক্রতলের ক্ষেত্রফল আমরা সূত্র জানি যে 2πr/h। সূত্রে যদি মান বসাই, এখানে 1416 হওয়ার কথা, 4 ঘর নিলে 1416, 4 ঘর নিয়েই প্রথমত হিসাব করা দরকার। আর এইচ এর মান বসিয়ে তারপর যদি হিসাব করি, এখানে অপশনে দশমিক পদ 2 ঘর নেওয়া আছে, তো 2 ঘর নিলে এটা 50.27 এমনই হয়। কিন্তু এখানে হিসাবের সময় মানে শেষ হিসাবের আগ পর্যন্ত পায়ের মানটা 4 ঘর ব্যবহার করলেই ভালো হয়। 2 নম্বর অপশনে আছে যে এর সমগ্র তলের ক্ষেত্রফল 75.4 বর্গ সেন্টিমিটার। সমগ্র তল সিলিন্ডারের আমরা জানি যে বক্রতল 2πr/h আর বৃত্তাকার তল হচ্ছে πr²। সিলিন্ডারে দুইটা বৃত্তাকার তল থাকে, এই কারণে 2πr² যোগ করলে হয় হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এটাকে একটু শর্ট করে লেখা যায়, 2πr কমন নিয়ে h + r। তারপরে মান বসিয়ে যদি হিসাব করা হয়, এখানে যে ব্র্যাকেটে 4 আর 2 যোগ করলে 6, তার সাথে এগুলো গুণ করে দিলে 75.4 হয়। তো এটাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তো 2 নম্বর অপশনটাও তাহলে সঠিক। আর 3 নম্বরে বলা হয়েছে যে এর আয়তন 201.06 ঘন সেন্টিমিটার। সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে πr²h। বৃত্তের যে ক্ষেত্রফল πr², তার সাথে h অর্থাৎ উচ্চতা গুণ করে দিলেই সিলিন্ডারের আয়তন হয়ে যায়। তো এটার মান বসিয়ে যদি হিসাব করি 50.27 হয়। অপশনে যা দেয়া আছে তার সমান হয় না, তার ধারের কাছেও নেই এটা। তো এই 3 নম্বর অপশনটা ভুল। 21 নম্বর প্রশ্নটাতে দুইটা সমীকরণ দেয়া আছে। সমীকরণ দ্বয়ের তুলনায় c এর মান কত, এই হচ্ছে প্রশ্ন। তো সমীকরণ দুইটা যদি আমি এই যে দেখাই, এখানে বলা হয়েছে যে এই সমীকরণ দ্বয়ের তুলনায় c এর মান কত। c মানে হচ্ছে ধ্রুবপদ। তো এই যে এই সমীকরণে ধ্রুবপদ আছে হলো -8, মাইনাস থাকলে মাইনাস সহ সেই পদটা বিবেচনা করতে হবে। তো এখানে যেটা c এই সমীকরণে সেটা হচ্ছে -8, অর্থাৎ c এর
মানে সমীকরণ দ্বয়ের তুলনা যদি করি তাহলে সি এর মান পাবো হচ্ছে -8। 22 নম্বর, একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে এর মধ্যমার দৈর্ঘ্য কত? একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে 10 সেন্টিমিটার, আর এর মধ্যমাকে যদি আমরা ডি দিয়ে প্রকাশ করি, ডি এর মান বের করতে হবে। সমবাহু ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে 10, আর এটাকে আমরা উচ্চতা বিবেচনা করতে পারি, কারণ সমবাহু ত্রিভুজের মধ্যমা লম্বই হবে। তো হাফ ইন্টু ডি ইন্টু 10 লিখতে পারি। আবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে বিশেষ সূত্র আছে একটা, √3/4 a স্কোয়ার, অর্থাৎ এই ক্ষেত্রে 10 স্কোয়ার। তো এটাও ওই একই ত্রিভুজের ক্ষেত্রফল, তো এই কারণে এটা আর এটা সমান। হাফ আর 10 কেটে 5 হয়, ডি ইন্টু 5, আর ডান পাশে এখানে 10 স্কোয়ার করলে 100, 4 দিয়ে কাটাকাটি করলে 25, 25√3। তো তাহলে ডি ইজ ইকুয়াল টু 5টা ওই পাশে গিয়ে 25 এর সাথে ভাগ হয়ে 5 5 25, 5√3 হয়। তো এটাই হচ্ছে মধ্যমার দৈর্ঘ্য। 23 নম্বর, বলা হয়েছে যে একটা রম্বস অঙ্কন করতে ন্যূনতম কতটা উপাত্ত প্রয়োজন? রম্বস আমরা জানি যে 4টা বাহুই সমান হয়, কিন্তু কোণ সমকোণ না। তো একটা বাহু যদি দেয়া থাকে তাহলে তো সবগুলো বাহুর দৈর্ঘ্যই জানা হয়ে যায়। তো একটা বাহু প্রয়োজন, আর হচ্ছে একটা কোণ জানা দরকার, কারণ রম্বসের নির্দিষ্ট কোনো কোণের মান নাই, এই কারণে কোণের মান একটা জানতে হবে। তো তাহলে দুইটা উপাত্ত দরকার, একটা হচ্ছে একটা বাহু, আর হচ্ছে একটা অন্তর্ভুক্ত কোণ। 24 নম্বর, একটা বর্গক্ষেত্রের এখানে 3টা অপশন দেওয়া আছে। বর্গক্ষেত্র সবগুলো বাহু সমান হয় এবং কোণগুলো সমকোণ হয়। 1 নম্বর অপশনে বলা হয়েছে যে ঘূর্ণন কোণ 90 ডিগ্রি। এটাকে যদি আমরা 1/4 ঘুরাই, একটা বর্গকে যদি আমরা 1/4 ঘুরিয়ে দেই, তাহলে সেটা ওই একই রকম অবস্থানেই থাকবে। তো 1/4 মানে পুরো সম্পূর্ণ ঘূর্ণন হচ্ছে 360 ডিগ্রি, তার 4/1 ঘোরানো মানে হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি ঘোরালে সেটা আগের অবস্থানেই থাকে, তার মানে এটার ঘূর্ণন কোণ 90 ডিগ্রি। 1 নম্বর অপশনটা সঠিক। তারপরে বলা হয়েছে যে প্রতিসাম্য রেখার সংখ্যা 4টি। এটাও সঠিক। প্রতিসাম্য রেখা মানে এমন রেখা যেটা ওই ক্ষেত্রটাকে এমন দুইটা সমান ক্ষেত্রে বিভক্ত করবে যেগুলো একটা হচ্ছে আরেকটার প্রতিচ্ছবি। তো এরকম একটা প্রতিসাম্য রেখা হবে, আবার এরকম একটা হবে বর্গের বেলাতে, আবার এইখান দিয়ে একটা আঁকতে পারি, আর হচ্ছে এই পাশ দিয়ে একটা। তো তার মানে সব মিলে 4টা প্রতিসাম্য রেখা বর্গের আছে। আর বলা হয়েছে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হলো 4। যেহেতু 90 ডিগ্রি কোণ ঘুরলে এটা ওই আগের অবস্থানে থাকে, এরকম 90 ডিগ্রি 360-এর মধ্যে 4টা 90 ডিগ্রি আছে, তার মানে এর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হবে 4, কিন্তু অপশনে 6 দেয়া আছে, তো 3 নম্বর অপশনটা ভুল। 25 নম্বর বলেছে যে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটা মিনারের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান হবে। এটা যদি মিনারের দৈর্ঘ্য হয়, আর এটা তো হবে তার ছায়ার দৈর্ঘ্য। এখন অবনতি কোণের কথা জিজ্ঞেস করেছে। অবনতি কোণ আর উন্নতি কোণ তো সমানই হয়। অবনতি কোণ হচ্ছে যে এইখানে, এটা যদি থিটা ডিগ্রি হয়, উন্নতি কোণ এখানে, সেটাও থিটা হবে, কারণ এরা হচ্ছে পরস্পর একান্তর কোণ। তো এখন আমাদের তাহলে নির্ণয় করতে হবে এই থিটা এর মান কত। এটাকে যদি আমরা এক্স ধরি, ছায়ার দৈর্ঘ্য সেটাকেও এক্স ধরতে হবে তাহলে, কারণ দুইটার সমান হওয়ার কথা বলেছে। এখন এরকম লম্ব আর ভূমি সমান হয় হচ্ছে tan 45 ডিগ্রির ক্ষেত্রে, অর্থাৎ থিটা এর মান 45 ডিগ্রি হবে। তো আমরা যদি একটু হিসাব করে দেখাতে চাই, tan থিটা যেহেতু লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক, এই কারণে tan থিটা ইকুয়াল টু x/x, লম্ব বাই ভূমি, x/x মানে হচ্ছে 1 হলো tan 45 ডিগ্রির মান। দুই পাশ থেকে tan বাদ দিয়ে দিলে থিটার মান পাওয়া যাবে 45 ডিগ্রি। 26 নম্বর প্রশ্নে আছে যে একটা গাছের উচ্চতা 2√3 মিটার, গাছের গোড়া থেকে 6 মিটার দূরে উন্নতি কোণ কত? গাছের উচ্চতা 2√3 মিটারের কথা বলা হয়েছে, আর এই গাছের গোড়া থেকে 6 মিটার দূরে উন্নতি কোণ কত সেটা বের করতে হবে। উন্নতি কোণ সেটা যদি থিটা ধরে নেই, tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি 2√3/6, এটা হিসাব করলে 1/√3 হয়, কাটাকাটি করলে 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রির মান। তো দুই পাশ থেকে tan বাদ দিয়ে থিটার মান পাবো হচ্ছে 30 ডিগ্রি। তারপরে 27 নম্বর প্রশ্নে আছে sin 90 - 3 থিটা ইজ ইকুয়াল টু 1/√2 হলে থিটা এর মান কত? তো sin 90 বিজোড় সংখ্যক 90 হলে sin চেঞ্জ হয়ে cos হয়ে যায়, cos 3 থিটা, এই যে এখানে কোণের মান যেটা আছে cos 3 থিটা, এটা প্রথম চতুর্ভাগ হওয়ার কারণে সব অনুপাতই ধনাত্মক হবে, তো যার কারণে এখানে সামনে আর কোনো মাইনাস চিহ্ন আসে নাই। 1/√2 এটা হচ্ছে cos 45 ডিগ্রির মান, এই পাশে cos আছে বলে এই পাশে আমরা cos এর হিসাবে এটাকে মানে মান বসালাম।
দুই পাশ থেকে cos বাদ দিলে 3 থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি পাওয়া যাবে। তার মানে থিটা হচ্ছে 15 ডিগ্রি, থিটা ওই পাশে গিয়ে 45 এর সাথে ভাগ। এরপরে 28 নম্বর প্রশ্নে একটা ধারা দেয়া আছে, বলা হয়েছে ধারাটার সপ্তম পদ নিচের কোনটা। তো ধারাটা এখানে লিখে নেওয়া হয়েছে। ধারাটার প্রথম পদ হচ্ছে 1/√3 সাধারণ অনুপাত, পরের পদকে যদি আগের পদ দিয়ে ভাগ করি, এখানে আর ভাগ করে দেখাইনি, এটা সহজ একটা ভাগ, মনে মনে মুখে মুখে হিসাব করা যায়। 1/√3 হবে ভাগফল অর্থাৎ সাধারণ অনুপাত। তো এই ধারাটার সপ্তম পদ নির্ণয় করতে বলেছে। সপ্তম পদ সূত্র অনুসারে ar⁻n-1, এই ক্ষেত্রে 7 - 1, n এর মান 7, সপ্তম পদ যেহেতু বলেছে। a হচ্ছে 1/√3 আর r এর মানও 1/√3, তার উপর 7 থেকে 1 বাদ দিয়ে 6 পাওয়ার। এটার উপরে 6 পাওয়ার দিলে 27 হবে, তার সাথে এই যে নিচে √3 গুণ করলে 1/27√3 হয়। তো এইরকম অপশন 28 নম্বরে দেয়া নাই। 27√3 একটা অপশন আছে গ নম্বরে, সেটা মনে হয় যে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা 1/27/√3 হবে। তো 28 নম্বর হলো। এরপর 29 নম্বরে আরো একটা ধারা দেখতে পাচ্ছি, 11 + 7 + 3 + ... এইভাবে করে -49 পর্যন্ত দেয়া আছে। তারপর এখানে অপশন আছে তিনটা, কোনটা কোনটা সঠিক সেটা বের করতে হবে। প্রথম অপশনে বলা হয়েছে যে সাধারণ অন্তর -4। তো এই ধারাটার যদি আমরা পরের পদ থেকে আগের পদ বিয়োগ করি, যে কোনো একটা পদ থেকে তার আগের পদ, তো বিয়োগ করলে প্রতি ক্ষেত্রেই -4 হয়, তাহলে সাধারণ অন্তর -4, সেটা ঠিকই আছে। 2 নম্বর অপশন আছে 9তম পদ হচ্ছে -43। নবম পদ বা 9তম পদ যদি আমরা হিসাব করতে চাই, a + n-1 * d সমান্তর ধারার nতম পদের সূত্র। a হচ্ছে এখানে 11, n হলো 9, তারপরে -1 ইন্টু -4, এটা হচ্ছে d এর মান। 9 থেকে 1 বাদ দিলে 8, 4 × 8 = 32, মাইনাস হবে -32। 11 থেকে 32 মাইনাস করলে -21 হয়, কিন্তু প্রশ্নে -43 দেওয়া আছে। তো তাহলে 2 নম্বর অপশনটা ভুল। আর 3 নম্বর অপশনে আছে যে পদ সংখ্যা 16। এখানে nতম পদ দেয়া আছে হলো -49, nতম পদ। আর nতম পদের সূত্র জানি a + n-1 * d। a হচ্ছে 11, n এর মান বের করতে হবে অর্থাৎ পদ সংখ্যা, d এর মান -4। 11 এপাশে এসে বিয়োগ হয়ে যাবে, 49 আর -11 যোগ করে হচ্ছে -60। তারপরে এই -4টাকে যদি আমরা এই পাশে এনে ভাগ করি, মাইনাস মাইনাস কাটা যাবে, 4 দিয়ে 60কে ভাগ করলে 15 হবে, সেটা এই পাশে লেখা হয়েছে। n-1 = 15, সবশেষে n = -1 টা ওই পাশে গিয়ে যোগ হয়ে 16, অর্থাৎ এই ধারাটার পদ সংখ্যা 16। এটা 3 নম্বর অপশনের সাথে মিলে গেল, তো এটা সঠিক। 30 নম্বর প্রশ্নে 2টা সমীকরণ দেয়া আছে, তারপর এখানেও 3টা অপশন দেয়া আছে। এখন এই সমীকরণ 2টা এখানে লিখে নিয়েছি। সমীকরণ 2টার আমরা যদি প্রথমে x এর সহগের হিসাব করি, তো 3/6 x এর সহগের অনুপাত, অর্থাৎ এটা 1/2 হয়। y এর সহগের অনুপাত, এখানে y এর সহগ নাই মানে হচ্ছে 1, এটা মাইনাস থাকলে মাইনাস সহ -1, আর y এর সহগ হচ্ছে 2 এখানে, তো -1/2 হয়। এটা হচ্ছে 1/2 আর এটা -1/2। তো তাহলে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত সমান হচ্ছে না। এই ক্ষেত্রে সমীকরণদ্বয় পরস্পর অনির্ভরশীল হয়, পরস্পর অসামঞ্জস্য হয় এবং এদের একটাই মাত্র সমাধান থাকে। তার মানে এখানকার 3টা অপশনই সঠিক। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।